আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। জিহুরা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় জ্যামিতি। জ্যামিতি থেকে কিছু তোমরা এর আগেও ক্লাস দেখেছো, সেখানে কিছু তোমরা শিখেছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লম্ব, কর্ণ, আর হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা একটি একটি করে সবগুলো সংজ্ঞা দেখব, সংজ্ঞা কাকে বলে সেগুলো আমরা বোর্ডে দেখব। আবার সংজ্ঞার পরে আমরা কিভাবে চিত্র আঁকতে হয় সেটা আমরা খাতা কলমে এঁকে নিজে নিজে চেষ্টা করব। ঠিক আছে? তো শুরুতেই আমরা দেখি কি আছে লম্ব। লম্ব কাকে বলে, লম্বের সংজ্ঞা কি, লম্ব জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তো লম্ব কাকে বলে আমরা চলো বোর্ডে সেটা লিখি। আচ্ছা, লম্ব আমরা কি জানি যে লম্ব কি সেটা সংজ্ঞা আগে দেখে নিই। কি লিখেছি? একটি সরল রেখার উপর একটি সরল রেখা অপর একটি সরল রেখার উপর দণ্ডায়মান হয়ে 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন করলে তাকে লম্ব বলে। যখনই একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হবে, মানে কি একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন দণ্ডায়মান হবে এবং যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখনই তাকে আমরা লম্ব বলবো। কিরকম দেখো, যদি আমি এটা এমনি তোমাদের বোঝানোর জন্য একে দেখাচ্ছি। ধরলাম এ বি একটি সরলরেখা, এই সরলরেখার উপর যদি আমি আরেকটি সরলরেখাকে দণ্ডায়মান করে আঁকি এরকম লম্বা করে, আচ্ছা সি ডি একটি সরলরেখা আমি আঁকলাম। তো এখানে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? যখনই এই কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে তখনই এটাকে আমরা কি বলতে পারবো, একটি লম্ব বলতে পারবো। তার মানে একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখার উপর একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে 90 বা সমকোণ 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন করলে তাকে লম্ব বলে। আচ্ছা, তো আমরা সংজ্ঞাটা দেখলাম। এখন আমরা খাতা কলমে কিভাবে লম্বটা আঁকতে হবে চলো সেটা দেখে নিই। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রথমে কি আঁকবো, আমরা কিভাবে লম্ব আঁকতে হয় সেটা দেখব। সেজন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা প্রয়োজন, আমাদের জ্যামিতি বক্সটা অবশ্যই আমরা সাথে নিয়ে আঁকা শুরু করব। আমার সাথে তোমরা অবশ্যই সাথে তোমরা আঁকার চেষ্টা করবে। আচ্ছা, তো আমরা কি আঁকবো, প্রথমে লম্ব আঁকবো। আমরা লম্বতে কি জানি যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন দণ্ডায়মান হবে এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখন তাকে আমরা লম্ব বলবো। তো প্রথমে আমরা একটা সরলরেখা আঁকবো। দেখো, স্কেলের সাহায্যে একটি সরলরেখা আঁকছি। আমরা প্রথমে যে কোনো মাপ নিয়ে একটি সরলরেখা এঁকে নিলাম। বলছি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা দণ্ডায়মান হতে হবে এবং তা হবে 90 ডিগ্রি হতে হবে আমাদের, যেটা একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমরা 90 ডিগ্রি, আচ্ছা, তো 90 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাদের অবশ্যই কি আমরা জানি 90 ডিগ্রি কোণটা কীরকম হয়। স্কেলের সাহায্যে আমরা আঁকবো, কিন্তু আমরা কোণটা যেন একদম পারফেক্ট মাপ মতো হয় সেজন্য আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি মাপ নিয়ে আরেকটি সরলরেখা আঁকবো। তো আমরা জানি কিভাবে আমরা সরলরেখা মাঝখানে একটা বিন্দুতে আমরা আরেকটি রেখা আঁকবো, সেজন্য সেই মাঝের বিন্দুতে আমরা চাঁদাটিকে বসাবো। এই বিন্দুতে আমরা আরেকটি সরলরেখা আঁকবো, সেজন্য আমরা এখানে চাঁদাটিকে বসিয়ে আমরা 90 ডিগ্রি কোথায় আছে, 90 ডিগ্রিতে বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এখন আমরা এই 90 ডিগ্রি বরাবর আরেকটি সরল রেখা এঁকে দেব। এই সরল রেখাটা আঁকার পরে আমরা কি দেখতে পাচ্ছি যে আগে যে আমরা রেখাটি এঁকেছিলাম সেই আগের রেখাটির নাম কি আমরা দিয়ে দিই এ বি। আচ্ছা, এই বি রেখার উপর আমরা আরেকটি রেখা এঁকেছি, এই রেখাটির নাম দিয়ে দিই সি
ডি। তার মানে আবার আমরা যেহেতু 90 ডিগ্রি চাঁদার সাহায্যে এঁকেছি, তার মানে এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তোমরা দেখতে পারো এই যে এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন কিন্তু হয়েছে। তার মানে এ বি রেখার উপর সি ডি একটি লম্ব। এখানে এ বি রেখার উপরে সিডি একটি লম্ব। এই রেখার উপরে যখনই এরকম সোজা একটি দাগ হবে এবং যা 90 ডিগ্রি কোণ আকারে কোণ উৎপন্ন করবে, তখন আমরা তাকে লম্ব বলতে পারবো। তাহলে আমরা নিচে কি লিখে দিব? সুতরাং বা চিত্রে কি এ বি রেখার উপর সিডি একটি লম্ব। তো আমরা এটাই লিখব, এ বি রেখার উপর সিডি একটি লম্ব। আচ্ছা, আমরা লম্ব কিভাবে আঁকতে হয় সেটা দেখে নিলাম। এখন আমরা কি দেখবো? কর্ণ। কর্ণ কি? কর্ণের সংজ্ঞাটা আমরা দেখে নিই। চলো, কি লিখেছি? চতুর্ভুজের বিপরীত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কর্ণ বলে। কর্ণটা হচ্ছে একটি চতুর্ভুজের বিপরীত বিন্দুদ্বয়গুলোকে যখন আমি সংযোগ করে দেব, সেই সংযোজক রেখাংশকে আমার কর্ণ বলে। আচ্ছা, তো সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নেব যে চতুর্ভুজের বিপরীত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কর্ণ বলে। কিরকম কর্ণটা আমরা একটু দেখি। একটা চতুর্ভুজ বলেছে, তাহলে যে কোনো চতুর্ভুজ হতে পারে। চতুর্ভুজ তো আমরা জানি চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। সেই চতুর্ভুজ হতে পারে আয়তক্ষেত্র, হতে পারে বর্গক্ষেত্র, হতে পারে সামান্তরিক লম্ব, যে কোনো চতুর্ভুজ হতে পারে। আচ্ছা, আমি এমনি তোমাদের নির্দিষ্ট করে একটি চতুর্ভুজ আঁকছি। দেখো, এখানে চার বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ। আচ্ছা, আমাদের কি ছিল? চতুর্ভুজের বিপরীত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ। বিপরীত বিন্দু চতুর্ভুজের দেখো চার দিকে চারটা বিন্দু, এই যে একটি বিন্দু, একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, চারটি বিন্দু আছে। বিপরীত বিন্দুদ্বয়, বিপরীত বলতে আমরা কি বুঝি? মানে একটির অপর প্রান্তে যেটি থাকে আরেকটি। ধরো এই বিন্দুটির বিপরীত বিন্দু কোনটি হবে? নিশ্চয়ই এটি। তাহলে এ বি সি, আমি একটি চতুর্ভুজের নাম দিয়ে দিই এ বি সি ডি। যদি আমি বি বিন্দুটার বিপরীত বিন্দুকে আমি কোনটাকে বুঝবো? ডি কে বুঝবো। তাহলে আমি যদি বি আর ডি যোগ করে দেই, এই যে আমি দুটি বিন্দুকে সংযোগ করে দিলাম, এই সংযোজক করতে আমি যে রেখাংশটা এঁকেছি সেই রেখাংশটাই হচ্ছে একটি কর্ণ। তার মানে আমি কি বলতে পারি? এ বি সি ডি চতুর্ভুজে বি ডি একটি কর্ণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার আমরা আরেকটা করতে পারি, যে এখানে সি আছে, এখানে এ আছে, এই দুটোকে যদি আমি আবার সংযোগ করে দিই, তখন সেটিও হবে আরেকটি কর্ণ। একটি চতুর্ভুজে দুইটি কর্ণ থাকতে পারে। আচ্ছা, তো চলো এখন আমরা খাতা কলমে সুন্দর করে চিত্রটা কিভাবে আঁকবো সেটা দেখে নিই। শিক্ষার্থীরা, এখন আমরা আঁকবো কর্ণ। কর্ণ কি? চতুর্ভুজের বিপরীত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কর্ণ বলে। তা প্রথমে আমরা একটি চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজ যেহেতু নির্দিষ্ট কিছু বলা নেই, আমরা যে কোনো মাপের একটি চতুর্ভুজ আঁকতে পারি। এটা যে কোনো চতুর্ভুজ হতে পারে। সাধারণ চার বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ হতে পারে, বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক, যে কোনো চতুর্ভুজ হতে পারে। সেই চতুর্ভুজের চারটি বিন্দু, আগে আমরা একটা চতুর্ভুজকে আগে চারটি বিন্দু দেখি কোন চারটি বিন্দু, সেগুলো আগে চিহ্নিত করব। আমরা একটি চতুর্ভুজ আঁকবো, যে কোনো মাপের একটি চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ আমরা সবাই আঁকতে জানি, সবাই জানি। চারটা বাহু দ্বারা আমরা একটি
চতুর্ভুজ এঁকে নিলাম। আচ্ছা, এই চতুর্ভুজের আমরা একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি, এ বি সি ডি একটি চতুর্ভুজ। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চারটি বিন্দু কোথায়, এই যে এখানে এতে একটি বিন্দু, বি এই যে একটি বিন্দু, তারপর এই যে এখানে আরেকটি বিন্দু, এখানে দেখো উপরে আরেকটি বিন্দু, এই চারটি বিন্দু আছে। তো বিপরীত বিন্দুর সংযোগস্থল, যেমন আমরা দেখি যদি এই বি যেখানে আছে, এই বিন্দুটার এটার সাথে যে সামনে যে বিন্দুটি আছে, এই বিন্দুর বিপরীত বিন্দু কোনটি, ডি। বি আর ডি কে আমরা সংযোগ করে দেব বা মিলিত করে দেব। দেখো বি বিন্দুটা ডি বিন্দুর সাথে আমরা যোগ করে দেব। আচ্ছা, তখন এইটি হলো বি ডি একটি কর্ণ। আবার এখানে দেখো কি আছে, এর বিপরীত সি, সিও আমরা মিলিত করে দেই, তাহলে আরেকটি কর্ণ আঁকা হলো। আমরা একটি কর্ণ আঁকলে আরেকটি দুইটি কর্ণ হলো। তার মানে এখানে যে চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজের এসি একটি কর্ণ, আবার বিডিও একটি কর্ণ। তাহলে আমরা কি লিখতে পারি, চিত্রে এখানে চতুর্ভুজের নাম আমরা কি দিয়েছি, এ বি সি ডি চতুর্ভুজের এসি এবং বিডি দুটি কর্ণ। এখানে এসি একটি কর্ণ, বিডি একটি কর্ণ, তার মানে এ বি সি ডি চতুর্ভুজের এসি এবং বিডি দুইটি কর্ণ। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে, সংজ্ঞাটা কি, চলো সেটা আমরা দেখে নিই। বিপ্রতীপ কোণ দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের বিপরীত কোণদ্বয়ের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। আবার বলছি, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, সেই ছেদ বিন্দুতে কিন্তু চারটি কোণ উৎপন্ন হয়। সেই চারটি কোণের দ্বয়ের বিপরীত বিপরীত কোণ দ্বয়গুলোকে একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। সেটা আমরা চিত্রটা আঁকলে তোমরা সহজে বুঝতে পারবে। তোমাদের বোঝানোর জন্য আমি একটু এখানে দেখাচ্ছি তোমাদের। ধরো এ বি একটি সরলরেখা, আমি বলেছি দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, এখানে আমি আরেকটি সরলরেখা এঁকে দিলাম সি ডি। দেখো সরলরেখা দুইটি এখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি যে চারটি কোণ উৎপন্ন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটি কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে 2 3 4, আমরা চারটি কোণ দেখতে পাচ্ছি। তার মানে কি বলেছে যে বিপরীত কোণদ্বয়ের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। এই যে কোণ, এই কোণের বিপরীত কোণ এটি, তার মানে এই কোণের বিপরীত কোণ হবে এটা। আবার এখানে যে আমি এখানে একটু কোণের নাম দিয়ে দিচ্ছি, এই মধ্যবিন্দুটার নাম দিলাম ও, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে একটি কোণের কোণ হবে সি ও বি। সি ও বি এর বিপরীত কোণ কি হবে, তার বিপরীত কি, এ ও বি। আবার সি ও এ, এই কোণের বিপরীত কোণ হবে বি ও ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংজ্ঞাটা তোমরা আরেকবার ভালো করে পড়ো, তোমরা চিত্রের সাথে মিলিয়ে লিখে পড়ার চেষ্টা করবে, তাহলে সহজে বুঝতে পারবে যে দুইটি সরলরেখা, এই যে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তখন ছেদ বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের বিপরীত কোণদ্বয়ের একটিকে অপরটির বিপরীত কোণ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় সবগুলো তুলে নিয়েছো। এখন আমরা দেখব খাতায় কিভাবে চিত্রটা আঁকতে হয়, সেটা আমরা দেখে নিব, ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আমরা কি বিপ্রতীপ কোণ কিভাবে আঁকতে হয় সেটা দেখি, চলো। বিপ্রতীপ কোণটা আমরা কি শিখেছি, যে দুটি সরল রেখা একটি অপরটিকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়
তাকে তাদের বিপরীত কোণদ্বয়কে বিপ্রতীপ কোণ বলে। আচ্ছা, তো আমরা এখন চিত্রটা কিভাবে আঁকতে হয় দেখি। আমরা দুটি সরলরেখা আঁকবো। দুটি সরলরেখা একটি অপরটিকে ছেদ করবে। তো আমরা প্রথমে একটি সরলরেখা আঁকি। সরলরেখাটা যে কোনো মাপে আমরা একটা রেখা আঁকবো। AB একটি সরলরেখা আঁকলাম, আমরা নাম দিয়ে দিই AB। আবার আরেকটি সরলরেখা আঁকবো যেটি এই রেখাটাকে ছেদ করবে। ছেদ করবে মানে এই রেখার উপর দিয়ে যাবে। এভাবে আমরা আরেকটি রেখা সরলরেখা আঁকবো। আমরা একটি সরলরেখা আঁকলাম। এই সরলরেখাটির নাম কি দিলাম? CD। ওকে, তো AB রেখা উপর AB রেখাকে CD রেখাটি ও বিন্দুতে ছেদ করেছে। সে মাঝখানে দেখো এই বিন্দুটাতে দুইটা রেখা মিলিত হয়েছে, তার মানে এখানে ছেদ করেছে। এই ছেদ বিন্দুর নাম আমরা দিয়ে দিলাম ও। তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি? চারটি কোণ দেখতে পাচ্ছি কিনা দেখো তো। এই যে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, চারটি কোণ উৎপন্ন হয়েছে। কোণগুলোর নাম যদি আমরা বলতে চাই, দেখো AOD একটি কোণ, আবার AOC একটি কোণ, এপাশে আবার COB একটি কোণ হয়েছে, আবার BOD একটি কোণ হয়েছে। আমরা কম্পাসের সাহায্যে চাইলে এগুলো আমরা চিহ্নিত করে দিতে পারি। কিভাবে? AOB, দেখো আমরা চারটি কোণ পেলাম। এই চারটি কোণই হবে একটি অপরটির বিপরীত কোণ। তো আমরা এখানে কি দেখলাম? এই চারটি কোণ একটি অপরটির বিপরীত কোণ, তার মানে AOD। আচ্ছা, AOC এই কোণের বিপরীত কোণকে এর বিপরীত কোণ বলবে। এর বিপরীত মানে কি? এর অপোজিট সাইড, বিপরীত পাশে যেটা আছে, এর অপর প্রান্তে যেটা আছে সেই কোণটি, কি? DOB। তার মানে AOC এর বিপরীত কোণ হবে DOB। বিপরীত কোণটিকে আমরা বিপরীত কোণ বলবো। পাশে আরো দুইটি কোণ আছে, সেগুলোকে আমরা বিপরীত কোণ বলতে পারবো না, আমরা বিপরীত কোণটাকে বিপরীত কোণ বলতে পারবো। তার মানে AOC এর বিপরীত কোণ DOB। আবার একইভাবে AOD এর বিপরীত কোণ কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। এর বিপরীত পাশে যেটা আছে COB। আবার বলি, AOD এর বিপরীত কোণ COB। তাহলে আমরা সুন্দর করে নিচে লিখে ফেলবো যে কোনটার বিপরীত কোণ কোনটা। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আমরা বুঝেছি তাই আমরা লিখবো যে কোণ বিপরীত কোণগুলো আমরা লিখবো যে AOC এর বিপরীত কোনটা হবে? DOB। এবং কোণ AOD এর বিপরীত কোণ কি হবে? COB। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা যেভাবে আঁকাগুলো দেখলাম বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে।
তো শিক্ষার্থীরা, আজ আমরা কি কি শিখলাম? আজ আমরা কর্ণ, লম্ব আর বিপ্রতীপ কোণ কাকে বলে সংজ্ঞাগুলো দেখলাম, আবার কিভাবে চিত্রগুলো আঁকতে হয় সেটাও আমরা সুন্দর করে খাতায় এঁকে এঁকে শিখলাম। আশা করছি তোমাদেরও বুঝতে সমস্যা হয়নি, তোমরা বাসায় নিজে নিজে এগুলো অনুশীলন করবে। আর অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।